জমিতে যদি পেয়ারা গাছ থাকে বা বাড়ির উঠানে বা আশেপাশে যদি পেয়ারা গাছ থাকে, সেই পেয়ারা গাছের যত না সমস্যা হয় তার থেকে বেশি সমস্যা দেখা যায় ছাদ বাগানের টবের পেয়ারা গাছে। এই টবের পেয়ারা গাছগুলোতে ছোট থেকেই কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দেয়, যেমন পাতা ছোট হয়ে যাওয়া, পেয়ারা গাছের পাতার সাইডগুলো পুড়ে যাওয়া, এবং পেয়ারা গাছের যে ফলগুলো হয় মার্মেলের মতন যখন সাইজ হয়ে যায় সে সময় পেয়ারাগুলি কালো শক্ত হয়ে গাছ থেকে ঝরে পড়ে। আর এই সমস্যা নিয়েই, এর প্রতিকার নিয়েই আজকে আমার ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। আমি প্রতিদিন দুপুর 1টায় এই গাছ সংক্রান্ত বিষয়ের উপর কোনো না কোনো ভিডিও নিয়ে চলেই আসি। আজকেও ঠিক একইভাবে আমি আপনাদের সামনে এই যে পেয়ারা গাছের যে সমস্ত রোগ হয় আর সাধারণত ছাদ বাগানে যে সমস্ত পেয়ারা গাছ থাকে, সেই 3টি রোগ নিয়েই আজকের আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথম যে রোগের কারণ সেটা হলো পেয়ারা গাছের পাতা ছোট হয়ে যায়। যদিও আমার গাছের ক্ষেত্রে হয়নি, তথাপি বলে দিই, এই যে পেয়ারা গাছের পাতা ছোট হয়ে যাওয়ার কারণ কিন্তু জিঙ্কের ডেফিসিয়েন্সি। এবার এই জিঙ্কের ডেফিসিয়েন্সি যদি হয় তাহলে তার সারা বা সেই রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? জিঙ্ক সালফেট আপনারা যদি 20 দিন অন্তর অন্তর গাছের টবে দিয়ে দিতে পারেন 2 গ্রাম করে, তাহলে কিন্তু সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। বা 15 দিন অন্তর অন্তর 1 লিটার জলে যদি 2 গ্রাম জিঙ্ক মিশিয়ে স্প্রে করে দেন, তাহলে কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। সেটা 3-4 বার করলেই মোটামুটি এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তার জন্য কি করতে হয়, আমরা আমাদের যে ছাদের উপরে যে সমস্ত গাছ থাকে সে সমস্ত গাছকে একদম নিয়মিত কিন্তু এই যে অনুখাদ্য, যাকে আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট বলি ইংরেজিতে, সেই মাইক্রোনিউট্রিয়েন্ট মাসে অন্তত 2 বার স্প্রে করতে হয়। বিশেষ করে ফুল ফল আসার আগে, ফুল ফল ধরে গেলে, এবং ফুল ফল যখন মার্বেলের মতন সাইজ হয়ে যায় সে সময় কিন্তু এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে হয়। 2 নম্বর যে রোগটির কথা বললাম, এই যে যেটা আমার গাছের ক্ষেত্রে হয়েছে, এটা হচ্ছে পাতা পোড়া রোগ। এই পাতা পোড়া রোগ হওয়ার কিন্তু বেশ কয়েকটি কারণ রয়েছে। যদিও এখন শীতের শেষ মুহূর্ত, অতিরিক্ত রোদ বা অতিরিক্ত গরমে কিন্তু পেয়ারা গাছ গরম সহ্য করতে পারে না, এবং অতিরিক্ত রোদের ফলে কি হয়, পেয়ারা গাছের মধ্যে যে জলীয় বাষ্প থাকে তা শোষণ করে নেয় রোদের, যার জন্য পেয়ারা গাছের পাতা পুড়ে যায়। কিন্তু যেহেতু এখন শীতকাল, এটা কোনোভাবেই সম্ভব না। সুতরাং এই পেয়ারা গাছের এরকম হচ্ছে কেন? হওয়ার কিন্তু কারণ হচ্ছে, যে কটি কারণ রয়েছে, যদি টবের মাটিতে অতিরিক্ত জল দেওয়া হয়, যদি জল জমে থাকে, রুট রট হয়ে কিন্তু এই পাতা পোড়ার যে রোগ সেটা দেখা যায়। অথবা টবের মাটিতে যদি কোনো কারণবশত নিমাটোডের বাসা বাঁধে, মানে যে কৃমি, শিকড়ের মধ্যে যে এক ধরনের কৃমি হয়, সেটা অনেক দিন মাটির মধ্যে সুপ্ত অবস্থায় থাকতে পারে,
থাকার পরে যখন মাটির স্যাঁতস্যাঁতে হয়ে যায় তখন কিন্তু সেই নিমাটোড ওরা কিন্তু জেগে ওঠে শিকড়ের মধ্যে আক্রমণ করে এবং শিকড়ে গিট গিট তৈরি করে। এবং সেটা দেখা যায় বিশেষ করে বর্ষাকালে, কারণ বর্ষাকালে সারাদিন বৃষ্টির জলে মাটি ভিজে থাকে, তার মধ্যে ড্রেনেজ সিস্টেম যদি ভালো না থাকে, জল জমতে জমতে কিন্তু মাটি একদম ক্যাতক্যাতে বা স্যাঁতস্যাঁতে হয়ে কিন্তু সারাদিন থাকার পরে সেই নিমাটোড জেগে উঠে শিকড়ের মধ্যে আক্রমণ করে। কিন্তু যেহেতু শীতকাল, শীতের শেষ মুহূর্ত, সুতরাং সেটা হওয়াও সম্ভব না। আর আমি তাছাড়া যেহেতু এই যে আমার যে পেয়ারা গাছ দুটি রয়েছে দেখুন, এই গাছটির বয়স বেশি না, খুব বেশি হলে 5 থেকে 6 মাস হবে। আর এই যে গাছটি, এই গাছটির বয়স 1 বছরের একটু বেশি। গত বছর যেমন এই গাছ থেকে প্রচুর আমি ফল পেয়েছিলাম। অক্টোবর মাসে যেহেতু পেয়ারা গাছকে রিপোর্ট করার সেরা সময়, আমি কিন্তু পেয়ারা গাছকে রিপোর্ট করে দিয়েছিলাম সে সময়। রিসেন্ট আমি দেখতে পাচ্ছি এই যে পেয়ারা গাছ, পেয়ারা গাছের এই অবস্থা। আর এই গাছটিতে নিমাটোডের আক্রমণ হয়নি, তার কারণ আমি আপনাদেরকে বললাম, যেহেতু এক বর্ষাকাল না, এবং 2 নম্বর কথা, আমার যে টবের ড্রেনেজ সিস্টেম আপনাদেরকে হয়তো এখন দেখাতে পাচ্ছি না, আমি জল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আমার যে এই যে টব, এই যে বিশেষ করে এই গাছ দুটি, জল কিন্তু সঙ্গে সঙ্গে নেমে যায়। সেটাও সম্ভব না, জল বেশি জন্য হতে পারে বা কমের জন্য হতে পারে, সেটাও না। তাহলে হচ্ছে কিসের কারণে? তার কারণ হচ্ছে এই যে ডরমেন্সির জন্য আমি কিন্তু এই যে পেয়ারা গাছগুলোকে কোনো রকম খাবার দেইনি। মানে অক্টোবর মাসে যে রিপোর্ট করে বসিয়ে দিয়েছিলাম, বসিয়ে দেওয়ার পর কিন্তু আমি এই গাছগুলোতে কোনো রকম খাবার দেইনি। শুধু খালি মাসে হয়তো একবার কীটনাশক আর হয়তো একবার ফাঙ্গিসাইড দিয়ে গেছি। কিন্তু এই গাছটিতে দরকার ছিল এনপিকে যুক্ত খাবার, মানে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ। আমি যেহেতু কিছু দেইনি, তার জন্য পটাশের যে অভাব, পটাশের অভাবের কারণে কিন্তু আমার এই যে গাছের পাতা, এই পাতা কিন্তু সাইডটা পুড়ে যাচ্ছে, যেটা আমার মনে হচ্ছে, যেটা আমি জোর দিয়ে বলতে পারছি আপনাদেরকে। আবার কি হয়, অনেক সময় পটাশ জাতীয় খাদ্য যদি আমরা, বিশেষ করে মিউরেট অফ পটাশ মানে লাল পটাশ, যদি আমরা তার ডোজের তুলনায় গাছের গোড়াতে বেশি দিয়ে ফেলি, এবং সেটা যে কোনো সারের, রাসায়নিক সারের ক্ষেত্রেই, তাহলে কিন্তু এভাবে পাতা পুড়ে যায়। কিন্তু আমি যেহেতু খাবার দেইনি, একদম কোনো খাবারই দেইনি, তাই এই পটাশের অভাবে, মানে ডেফিসিয়েন্সি, মানে পটাশের ডেফিসিয়েন্সির অভাবেই কিন্তু এই পাতাগুলো, এই যে ধারগুলো পুড়ে পুড়ে যাচ্ছে। গাছ দুটি দেখুন ভালো করে, এই গাছটি যদিও তুলনামূলক কিছুটা ভালো রয়েছে, এটা হয়তো আমার ভুল হতেও পারে, যেহেতু খাবারটা দেইনি আমি, দেওয়া উচিত ছিল। ডরমেন্সি ছোট গাছ, যেহেতু 1 বছরের গাছ, ডরমেন্সিটাকে না নিলেও পারতাম। তার মধ্যে আরেকটা কথা আপনাদের বলে রাখি, পেয়ারা গাছের, ছোট পেয়ারা গাছ থেকে কিন্তু পেয়ারা গাছের রোগের সমস্যাগুলো দেখা যায়। কিন্তু পেয়ারা গাছ যদি একটু বড় হয়ে যায়, বড় হয়ে 3-4 বছরের বড় হয়ে গেলে কিন্তু সে সময় পেয়ারা গাছে কিন্তু রোগের অতটা, বা এই যে রোগ টোগগুলো কিন্তু খুব একটা সে সময় মানে দেখা যায়, কিন্তু তুলনামূলক কম দেখা যায়। তাহলে এই যে সমস্যা, এই সমস্যার কারণ হচ্ছে পটাশ, মানে পটাশ জাতীয় খাদ্য, বিশেষ করে এনপিকে না দেওয়া। 3 নম্বর যে রোগটির কথা বললাম, সেটা হচ্ছে এই যে পাতা, মানে ফলের আসার পর পেয়ারা গাছের
সেই সমস্ত গুটিগুলি কালো হয়ে ঝরে পড়ে। তার কিন্তু হওয়ার কারণ কিন্তু একদম ফাঙ্গাসের অভাবের, মানে ফাঙ্গাসের জন্য, মানে ফাঙ্গাস জনিত কারণে কিন্তু সেই রোগটি দেখা দেয়। যার জন্য এই যে পেয়ারা গাছে, যেহেতু এখন শীতকাল, প্রতি সপ্তাহে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু মাসে অন্তত দুবার করে দেওয়া উচিত পেয়ারা গাছের ক্ষেত্রে। সেটা কি? সেটা হচ্ছে ব্লাইটক্স দিলে সব থেকে ভালো, M45 দিতে পারেন, ব্যাবিস্টিন দিতে পারেন, সাপ থাকলে সাপও দিতে পারেন, তাতে কোনো বিষয় নেই। আমি তবে বললাম ব্লাইটক্স দিলে এই যে, যেহেতু পেয়ারা গাছের এই ডাইব্যাক টাইব্যাক জনিত বা এই যে পাতা পড়া জনিত রোগগুলো বেশি দেখা যায়, তার জন্যই ব্লাইটক্স যে ফাঙ্গিসাইড, সেটা কিন্তু খুব কার্যকরী একটি ভূমিকা পালন করে। এই যে ফাঙ্গিসাইড স্প্রে, এই ফাঙ্গিসাইড স্প্রে যদি আপনারা করে যান, তাহলে কিন্তু আপনাদের পেয়ারার ফলের মধ্যে, মানে এই যে গুটি ঝরে যাওয়া বা মার্বেলের মতন সাইজ হয়ে কালো হয়ে শক্ত হয়ে ঝরে পড়াটা, সেটা কিন্তু পেয়ারা গাছে হবে না। আমি আমার এই যে পেয়ারা গাছটি দেখুন, এই পেয়ারা গাছটিতে নিমাটোজ হয়নি, সেটা জোর দিয়ে বলছি। এই যে, যেহেতু ডরমেন্সি থেকে গাছগুলো বেরিয়ে এলো, এই সপ্তাহে এই গাছে আমি প্রথম শস্যের ফুল জল দিয়েছি। সামনের শনিবার নাগাদ আমি এই গাছগুলোতে 0050 যে পটাশ, মানে সালফেট অফ পটাশ 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে গাছগুলোতে স্প্রে করে দেব। কিছুটা জল মাটির টবের মধ্যে দিয়ে দেব। আমি কিছুদিন কন্টিনিউ করার পর যদি দেখি এই সমস্যা থেকে বেরিয়ে না আসে, তাহলে কিন্তু আমি এই গাছটিকে এই টবের থেকে বের করে দেখব যে নিমাটোজের কোনো সমস্যা কিনা। যদি হয়ে থাকে তার কি ব্যবস্থা, সেটা আমি গ্রহণ করব। এবং যদি নিমাটোজ হয়ে থাকে, তার কি করে প্রতিরোধ করতে হয়, তার উপরেও আমি আপনাদের সামনে ভিডিও করে তুলে নিয়ে আসবো এবং আপনাদের দেখাবো গাছটিতে মানে পেয়ারা গাছটিতে নিমাটোজ হয়েছে কিনা, এবং নিমাটোজ হলে তার কি প্রতিকার। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার এই যে চ্যানেল তান্তুর ছাদ বাগান, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওগুলি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে একটাই অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 1টায় আমার কাজ সংক্রান্ত বিষয়ের উপর কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই ভিডিও দেখতে বা পেতে চাইলে আপনাদেরকে আমার এই যে চ্যানেল, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতেই হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।